আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন, কালো ব্যাজ ধারণ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ, হাইকোর্টের আদেশ আগামীকাল। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে আইনি ফাঁকফোকর রাখা হবে না বলছে আওয়ামী লীগ, নিরীহ মানুষকে গ্রেপ্তার না করার আহ্বান। বিশিষ্ট সঙ্গীতশিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যু, সাংস্কৃতিক অঙ্গনের শোক। এবং প্যারিস অলিম্পিক মেয়েদের 200 মিটার ফ্রি স্টাইলে সাঁতারে অস্ট্রেলিয়ার মলি ও ক্যালাঘানের স্বর্ণ জয়, জিমন্যাস্টিক্সে চীনকে টপকে শীর্ষে জাপান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় আজ সারা দেশে একদিনের শোক পালন করা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কালো ব্যাজ ধারণ করা হচ্ছে। মসজিদে জোহরের নামাজের পর দোয়ার আয়োজন করা হয়েছে। মন্দির, গির্জা ও প্যাগোডায়ও বিশেষ প্রার্থনা করা হচ্ছে। বিভিন্ন স্থানে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। সরকারিভাবে যে সিদ্ধান্ত হয়েছে সেই হিসেবে আমরা শোক দিবস পালন এবং আমরা আজকে আপনার কালো ব্যাজ ধারণ করছি। এটা সরকারি সিদ্ধান্ত, আমরা বাস্তবায়ন করার জন্য এই ব্যবস্থা নিয়েছি। কোটা আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন করা হচ্ছে। রংপুরে জেলা প্রশাসক কার্যালয়, মেট্রোপলিটন পুলিশ কার্যালয়, জেলা পুলিশ সুপার কার্যালয় সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে তাদের প্রতিদিনের কাজ করেছেন। এছাড়া জেলায় জেলায় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের আইনি প্রক্রিয়া বাস্তবায়নে কোনো ফাঁকফোকর রাখা হবে না। স্বাধীনতা বিরোধীদের নতুন করে সুযোগ দেওয়া হবে না। বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে বৈঠকে তিনি বলেন, গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে যেন নিরীহ মানুষকে গ্রেপ্তার না করা হয় সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন তিনি। সহিংসতার বিষয়ে মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের বন্ধুরাই নারকীয় তাণ্ডব চালিয়েছেন। কোথা থেকে সহিংসতার নির্দেশনা এসেছে, কে অর্থ দিয়েছে, সব তথ্য সরকারের কাছে আছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ, আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁকফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। কোটা আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলনে তারা বিভিন্ন স্থাপনায় হামলারও নিন্দা জানান। শিগগিরই দেশের স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। রিজভি নাওয়াজের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ সরকারি স্থাপনায় হামলারও নিন্দা জানান। কারফিউ তুলে নেওয়া সহ 11 দফা দাবি জানান আয়োজকরা। তথাকথিত ডিবি হেফাজত থেকে সকল সমন্বয়কারীকে মুক্তি দিতে হবে, এমন জোরপূর্বক উঠিয়ে নেয়া আর বেআইনি হেফাজতের ব্যাখ্যা দিতে হবে এবং এর সাথে জড়িত সকলকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। ভয় দেখানোর সংস্কৃতি থেকে সরে আসতে হবে। গুলি করে আন্দোলন দমানোর অসুস্থ মানসিকতার
অবসান এখনই করতে হবে। স্বাভাবিক ও স্বস্তির পরিবেশ নিশ্চিত করতে হবে। কারফিউ ও সেনা প্রত্যাহার করতে হবে। সাজোয়া যান সরিয়ে নিতে হবে। হেলিকপ্টারের পাহারা থামাতে হবে। ব্লক রেইড, গণগ্রেফতার, ছাত্র অভিভাবক হয়রানি বন্ধ করতে হবে। আমরা স্বাধীন দেশে মুক্ত পরিবেশে বসবাস করব, কোনো বদ্ধ নিয়ন্ত্রিত আতঙ্কের পরিবেশে আর নয়। মানুষ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে নাগরিক সমাজ। যে প্রতিটি মিথ্যাচার জনগণ ধরে ফেলেছে, প্রতিটি মিথ্যা কথা আমরা অবিশ্বাস করছি। সামান্য পরিমাণ আস্থা এখন আর কারো নাই। সরকারি মাধ্যম থেকে যা কিছু বলা হচ্ছে তার প্রতি কোনো আস্থা মানুষের মধ্যে দেখা যাচ্ছে না। তার কারণ সবকিছুর একটা সীমা থাকে, সেই সীমা কিন্তু পার করা হয়ে গেছে। এই সরকার কি বাংলাদেশের তরুণ, বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? এটা কি কোনো অধিকৃত ভূমি? এটা কি গাজা স্ট্রিপ? এটা কি কাশ্মীর? এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি, এরা কি ভিনদেশি বাহিনী? এরা কি আমাদের ট্যাক্সের বিনিময়ে চলে না? এরা কি আমাদের অর্থে লালিত না? এই অস্ত্র কি আমাদের অর্থে কেনা না? আজকে আমরা গান শুনেছি মুক্তিযুদ্ধের সময়, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আজকে 6টা বাচ্চার ছবি যখন, শিশু বাচ্চার ছবি যখন বিভিন্ন জায়গায় ফেসবুকে দেওয়া হয়, 6টা ফুল ঝরে গেছে। বর্তমান সরকারে যারা আছেন, নাম নিচ্ছি না আপনাদের বুকের মধ্যে তো কোনো ক্রন্দন দেখি না, আপনাদের মধ্যে তো কোনো কষ্ট দেখি না। সারাক্ষণ স্থাপনার জন্য কষ্ট। এটা তো আমাদের টাকায় করা। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সমন্বয়কদের ডিবি হেফাজত থেকে না ছাড়া হলে মানববন্ধন করবেন তারা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রতিটি মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সাথে আদালত বলেছেন তারা এমন কোনো কাজ করতে চান না যাতে জাতির ক্ষতি হয়। আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি না চালানো ও 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের দ্বিতীয় দিনের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এই মন্তব্য করেন। আবেদনকারীরা বলেছেন প্রাণঘাতী গুলি যেন ব্যবহার না করা হয় সেই বক্তব্যই তুলে ধরার চেষ্টা করেছেন তারা। আর রাষ্ট্রপক্ষ বলছে তাদের আবেদনে কোথাও বলা হয়নি কে কাকে গুলি করেছে। যারা ক্ষতিগ্রস্ত তারা আবেদন করেননি। প্রতিটি মৃত্যুর ঘটনার তদন্ত হবে। এর সাথে তৃতীয় পক্ষ জড়িত বলে অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শুনানি মুলতবি করে আগামীকাল আবার শুনানি ও আদেশের দিন ঠিক করেন। সোমবার হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি। বনানীর সেতু ভবনের সামনে নাশকতাকারীদের সারি সারি পুড়িয়ে দেওয়া গাড়ির পাশেই তাঁবু টানিয়ে দাপ্তরিক কাজ করছেন সেতু বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। নথিপত্র অফিসের ভেতর থাকায় কাজ করতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। ভবনটিকে কাজের উপযোগী করতে প্রায় 1 মাস সময় লাগবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে। কোটা আন্দোলন চলাকালে গত 18 জুলাই রাজধানীর মহাখালীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। পুরো ভবন জুড়ে পোড়া আগুনের গন্ধ আর ক্ষতচিহ্ন। এ অবস্থায় ভবনের সামনে খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে দাপ্তরিক সব কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে নথিপত্র অফিসের ভেতরে থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এক এক রুম এক এক অবস্থায় আছে, কোনটা ভাঙচুর অবস্থায় আছে, আরেকটা ফাইল এক এক জায়গায়। তো কম্পাইল করতে গিয়ে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। হাজিরা দেওয়ার পরে যা স্টাফ কর্মকর্তারা সবই থাকে, স্টাফ যাদেরকে আমরা প্রয়োজন মনে করি তাদেরকে আমরা রাখি, আর যাদেরকে প্রয়োজন মনে হয় না তারা হয়তো অনুমতি নিয়ে চলে যায়। সরকারি কর্মচারী হিসেবে এটা আমাদের দায়িত্ব যে আমরা জনসেবা দিয়ে যাব যে কোনো পরিস্থিতিতে। গরমে অসহ্য, কাপড় চোপড় ভিজে যায়, এই অবস্থায় সরকারি দায়িত্ব আমাদের পালন করতে হচ্ছে আর কি। ছোট পরিসরেও দাপ্তরিক কাজে ব্যাঘাত ঘটছে অনেকের। না, এখনো আমরা কাজ করতে পারি নাই, আমরা নিচে অবস্থান করতেছি সবাই। জনগণকে সেবা দেওয়ার জন্য আমাদের আসতে হচ্ছে, কিন্তু আমাদের কাজকর্ম করতে খুব কষ্ট হচ্ছে। এখন অফিস যতদিন না ঠিক হচ্ছে ততদিন আমাদেরকে এইভাবে কাজ করতে হবে বাইরে। আমি উপর থেকে কিছু ডেস্ক, তারপরে বই নিয়ে আসলাম এবং স্যারদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসলাম, সেগুলো আনতে গিয়ে পুরো কালিয়ে ভরে গেছিল। আমি এখন ফ্রেশ হয়ে আসলাম। সরকারি কাজ আমরা তো বসে থাকতে পারি না, সরকারি অনুযায়ী আমরা কাজ চালাই যাচ্ছি। সেতু বিভাগের অতিরিক্ত সচিব জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কার না হওয়া পর্যন্ত তাঁবু টানিয়ে কাজ করবেন তারা। প্রতিদিনের দৈনন্দিন যে কাজটা সেটা আমরা চেষ্টা করছি এর মধ্যে থেকেই
এখানে বসে এই তাঁবুতে বসে কর্মচারী কর্মকর্তা যারা আছে সবাই মিলে একসাথে বসে এই কাজগুলো চালিয়ে নেওয়ার চেষ্টা করছি যে এখান থেকে বসেই করে যখন আমরা ভবনে ঢুকতে পারবো তখন হয়তো যদি ভবন ব্যবহারযোগ্য থাকে তাহলে এই ভবনে, না হলে বিকল্প পরে চিন্তা করা যাবে। সংশ্লিষ্টরা জানান আগুনে ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত পুড়ে গেছে। অবকাঠামোর ক্ষতি ছাড়াও মালামাল লুট হয়েছে ভবনটিতে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ঘরে বাইরে জনমনে এক ধরনের আতঙ্ক ও উৎকণ্ঠা কাজ করছে। নগরবাসী বলছেন এমন সব ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেজন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন মানুষের মনের আঘাত সারিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। ইতিবাচক মনোভাব নিয়ে পথ চলার পরামর্শ দিয়েছেন তারা। শাকির আদনানের রিপোর্ট। দেশব্যাপী গত কয়েকদিন ধরে চলা সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ও সম্পদ। পুলিশের গুলি, সংঘর্ষ ও সহিংসতায় নিহত হয়েছে ১৫০ জন। দুঃসহ সব ঘটনার দৃশ্য মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছে। স্মৃতির পাতায় বারবারই যেন ভেসে উঠছে মর্মান্তিক সব দৃশ্য। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। ভয়ভিত্তিক কাজ করতেছে যে পরীক্ষা দিতে যাবো, এক্সাম হলে যদি কিছু হয় বা একটা গ্যাঞ্জাম লাগে তখন তো ইয়ে হবে। এই যে পরীক্ষাগুলো বাদ গেছে, একটা চিন্তা না, পরীক্ষাগুলো এখন শেষ হয়ে যেত গা। কলেজ চলে যেমন আমাদের একটা পড়াশোনার প্রতি আগ্রহ থাকে, এটা তো আর থাকে না। পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল, তো সে বইভিত্তিটা কাটাই উঠতে একটু সময় লাগবে মানুষের। বাইর হয়ে রাস্তাঘাটে চলাফেরা করি তখন দেখা যায় যে এদিক দিয়ে যেমন আসে, এদিক দিয়ে যেমন আসে, মানে এরকম একটা ভয়বৃত্তি আসলে আমাদের মধ্যে কাজ করে। এক্সামটা যখন স্থগিত হয়ে গেল, পড়ালেখারও একটা ব্যাঘাত ঘটে, তারপর মানসিকভাবে প্রেশার আসে। নগরবাসী বলছেন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার দাবি তাদের। এখন ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছি, মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি। দেশের নিরাপত্তার জন্য এখন যেসব আর্মিটার একটু নামাইছে, একটু নিজেটা সেফ মনে করি এটার জন্য। তো আগের তুলনায় আমি মনে করি যে এখন দেশের অবস্থা অনেকটা ভালো আছে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে আস্তে আস্তে মনও শান্ত হবে। ট্রমা থেকে উত্তরণের এখনকার যে প্রয়াস হচ্ছে, যে মানসিক জখম থেকে উত্তরণের এখনকার যে পরিস্থিতি, সেটা হচ্ছে আমার ভিতরে যে কষ্ট হচ্ছে সেটা সামাল দেওয়া, আমার ভিতরে যে ক্রোধ তৈরি হচ্ছে সেটা সামাল দেওয়া, আমার ভিতরে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে সেটা সামাল দেওয়া। সেটার জন্য আমি ব্যক্তি আগে নিজেকে নিয়ন্ত্রণ করব। আমি আমার ব্যক্তি থেকে আমার পরিবার, আমার সন্তান, আমার প্রশাসন, আমরা প্রত্যেকে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করব। রাজধানী পরিবেশ ধীরে ধীরে আগের মতো হচ্ছে। শিগগিরই স্বস্তির পরিবেশ ফিরে আসবে প্রত্যাশায় নগরবাসী। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টার। প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে গণভবনে সাক্ষাতে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সে সময় বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্ব অব্যাহত রাখার কথা জানিয়ে জার্মানির রাষ্ট্রদূত বলেন, আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ বৈপ্লবিক উন্নয়ন করেছে। এক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নয়নের কথা উল্লেখ করে এ খাতে জার্মানির বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও নির্মাতা এবং সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 2011 সালে তার লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস ও হাড়েও তা সংক্রমিত হয়। 23শে জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। 90-এর দশকে ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, তখন অনেকটা ব্যতিক্রমী একটি কণ্ঠ নিয়ে হাজির হন হাসান আবিদুর রেজা জুয়েল। আয়ুব বাচ্চুর সুরে প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশ হয় 1993 সালে। আসরের পর গুলশান আজাদ মসজিদে তার জানাজার নামাজ হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। চ্যানেল আই কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। 72 বছরে পদার্পণ করল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী চিত্রনায়িকা ববিতা। তার অভিনয় গুণে নানাভাবে সমৃদ্ধ হয়েছে বাংলা চলচ্চিত্র। 350-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করা ববিতা শুধু দেশীয় চলচ্চিত্রেই নয়, নিজেকে তুলে ধরেন আন্তর্জাতিক অঙ্গনেও। ববিতার জন্মদিনকে ঘিরে চ্যানেল আই এর পর্দায় দিনব্যাপী থাকছে নানা আয়োজন। তার বর্ণাঢ্য অভিনয় জীবনের বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজনীন।
সত্তরের দশকে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আর সৌন্দর্যের দ্যুতি ছড়ানোর এক অনন্য নাম ববিতা। পৈতৃক বাড়ি যশোরে হলেও বাবার চাকরি সূত্রে জন্ম বাগেরহাটে। মায়ের ইচ্ছেই এবং ভগ্নিপতি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের হাত ধরেই তার চলচ্চিত্রে আগমন। প্রথম ছবি সংসার, যেখানে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু তার। গোটা ৭০ দশকে বাংলা চলচ্চিত্রে সেরা অভিনেত্রী হিসেবে নিজের শক্ত অবস্থান তুলে ধরেন ববিতা। ববিতা অভিনীত অসংখ্য সিনেমার মাঝে জনপ্রিয়তার শীর্ষে ছিল স্বরলিপি, অশনি সংকেত, বাদী থেকে বেগম, লাঠিয়াল, নয়নমণি, পোকামাকড়ের ঘর বসতি, অবুঝ হৃদয় অন্যতম। তিন কন্যা সিনেমায় সুচন্দা, চম্পা দুই বোনের সাথে ববিতার অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি যৌথ প্রযোজনা সিনেমাতেও নিজেকে সমানভাবে জনপ্রিয় করে তোলেন ববিতা। চুরি করেছো আমার মনটা, চ্যানেল আই এর সাথে ববিতার রয়েছে নিবিড় সম্পর্ক। চ্যানেল আই এর প্রতিটি আয়োজনে নানাভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। সেটা হচ্ছে জহির ভাই, জহির ভাইয়ের হাত ধরে রাজ্জাক ভাই এসছেন এবং জহির ভাইয়ের হাত ধরে আমিও এসছি। বিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান মলি ও ক্যালাঘান স্বদেশী আরিয়ানা টিটমাসের রেকর্ড ভেঙেছেন তিনি। ছেলেদের ২০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতেছেন রোমানিয়ার ডেভিড পোপোভিচি। তার সময় লেগেছে ১ মিনিট ৪৪.৭২ সেকেন্ড। মেয়েদের ৪০০ মিটার সাঁতারে কানাডার সামার ম্যাকিন্টোস ৪ মিনিট ২৭.৭১ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন স্বর্ণ। ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ইতালির থমাস চেখান ও মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট্রোকে সাউথ আফ্রিকার তাতিয়ানা স্মিথ জিতেছেন স্বর্ণ। এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকে সাঁতারের ১২টি ইভেন্ট শেষ হয়েছে, যাদের মধ্যে সবচেয়ে বেশি ৩টি স্বর্ণ জিতেছে অস্ট্রেলীয়রা। ২টি করে স্বর্ণ পেয়েছে যুক্তরাষ্ট্র এবং ইটালি। ৩৭টি ইভেন্টের মধ্যে এখনও বাকি ২৫টির ফাইনাল। জিমন্যাস্টিক্সের দলীয় ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চীনকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছে জাপান। জাপানিজদের হয়ে ছেলেদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে স্বর্ণ জিতেছেন ইউতো হরিগোমে। ছেলেদের দলীয় আর্চারি ইভেন্টে ফ্রান্সকে ৫-১ ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতল এশিয়ার আরেক দেশ সাউথ কোরিয়া। ফেন্সিংয়ে মেয়েদের ফাইনালে স্বর্ণ জিতেছেন ফ্রান্সের ম্যানন ব্রানেট এবং ছেলেদের ইভেন্টে হংকংয়ের হয়ে স্বর্ণ পেলেন চিউং কা লং। ওদিকে দূষণের কারণে দুপুরে সিন নদীতে অনুষ্ঠেয় ছেলেদের ট্রায়াথলন ইভেন্ট বাতিল করেছেন আয়োজকরা।
আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সাম্প্রতিক নাশকতায় মাদারীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে সরকারি, বেসরকারি বিভিন্ন স্থাপনা ও যানবাহনে। জেলা প্রশাসনের তথ্য মতে হামলায় প্রায় 40 কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব ঘটনায় 11টি মামলা করা হয়েছে। মাদারীপুর থেকে রাহাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে 18 ও 19 জুলাই সহিংসতায় মাদারীপুরে প্রাণ হারান 3 শিক্ষার্থী, আহত হন 100-এরও বেশি। সরকারি, বেসরকারি অন্তত 10টি প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। 1971 বা ভাষা আন্দোলন থেকে সবচেয়ে ভয়াবহ নিষ্কর্ষজনক কাজ এই মাদারীপুরে ঘটে গেছে। সার্বিক স্টেশনে ব্যাপক ভাঙচুর করে ক্ষতি সাধন করে। সরকার এবং প্রশাসনের কাছে আমাদের যেটা চাওয়া সেটা হলো সরকার আমাদের দিকে সুদৃষ্টি দেখ। জেলা প্রশাসন জানিয়েছে ভাঙচুর ও আগুনে প্রায় 40 কোটি 8 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্বৃত্ত চক্রের আক্রমণে ইতিমধ্যে আমরা একটি প্রাথমিক এস্টিমেট করেছি। আমরা একটি তদন্ত কমিটি করেছিলাম 3 সদস্য বিশিষ্ট, তারা আমাদেরকে একটা প্রতিবেদন দিয়েছে। মাদারীপুর পৌরসভা বলছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেশি বিদেশি কুচক্রী মহল হামলা চালিয়েছে। মাদারীপুরে সশস্ত্র নৈরাজ্য সৃষ্টিকারী, যেটা মাদারীপুরে যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছেন, এটি মাদারীপুর মানুষ সবার মধ্যে একই প্রশ্নের কোথা থেকে লোক আসতো। নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সমস্ত ঘটনায় যারা ইন্ধন দিয়েছে পিছন থেকে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং তাদের বেশ কয়েকজনকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি। ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাআল্লাহ নিশ্চিত করবে। জেলায় নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। প্রধানমন্ত্রীর নির্দেশে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মহানগরী সাহেব বাজার 0 পয়েন্টে 7 শতাধিক মানুষের মাঝে 5 কেজি চাল, 2 কেজি আটা, 1 কেজি আলু, 500 গ্রাম ডাল, আধা লিটার সয়াবিন তেল বিতরণ করেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন রাশিক মেয়র। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামে অধিকাংশ এলাকায় দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। এতে গরু মারা যাওয়ায় বিপাকে পড়েছেন দরিদ্র পালনকারীরা। লিফলেট বিতরণ ও প্রচার চালিয়ে সচেতনতা তৈরি ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উচ্চ জোয়ারে ভাঙনের কবলে কক্সবাজার সৈকতের ঝাউবন। এতে হুমকিতে সমুদ্র সৈকত ও আশেপাশের প্রকৃতি পরিবেশ। ভাঙন রোধ সহ ঝাউ গাছ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবিদদের। এদিকে বৃক্ষরোপণ সহ সৈকত রক্ষায় নানা পরিকল্পনা নিয়েছে বন বিভাগ। এবারে খেলার খবর।